চট্টগ্রামে পানি নামতে শুরু করলেও কমেনি দুর্ভোগ। শেরপুরে বেড়েছে নদীর পানি, রাজধানীর জলাবদ্ধতা নিরসনে খাল খননের আশ্বাস। সমঝোতায় সংবিধান সংস্কার হতে পারে, তবে আগে সংশোধন। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা বললেন জামায়াত আমির। ভুয়া কাগজে বিদেশ গিয়ে ১.৫ বছরে ফেরত ৫,০০০-এর বেশি যাত্রী। শাহজালাল ইমিগ্রেশনের বিরুদ্ধে যোগসাজশের অভিযোগ। পোশাক খাতে নগদ সহায়তা বাড়িয়ে ৫% করল বাংলাদেশ ব্যাংক। শুভঙ্করের ফাঁকি বলছেন খাত সংশ্লিষ্টরা। স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি শরীফ রওশন। চট্টগ্রাম, কক্সবাজার এবং বান্দরবানে বন্যার পানি নামতে শুরু করলেও বানভাসীদের দুর্ভোগ এবং দুর্দশা এখনও কমেনি। পানি কমে যাওয়ায় অনেক বাসিন্দা ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা শুরু করেছেন। চট্টগ্রামের বাঁশখালী এবং সাতকানিয়ার অনেক জায়গাতে এখনও পানি নেমে গেলেও কোথাও কোথাও আবার এখনও হাঁটু পানিতেই তলিয়ে আছে। পানি নামার পর কাদাভরা ঘর এবং বাড়ি জুড়ে ময়লা আবর্জনা নতুন দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সড়ক যোগাযোগ পুরোপুরি সচল না থাকায় দুর্দশায় পড়া মানুষের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। এদিকে কক্সবাজারের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বিভিন্ন এলাকার বন্যার পানি নামতে শুরু করলেও বন্যা দুর্গত মানুষের দুর্ভোগ এখনও কাটেনি। অনেক এলাকায় বিশুদ্ধ পানি, খাবার এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রীর সংকট রয়েছে। টানা ৬ দিনের বন্যায় বান্দরবানে ক্ষতিগ্রস্ত হয়েছে লক্ষাধিক মানুষ। বিভিন্ন জায়গায় ভেঙে গেছে সড়ক, কালভার্ট এবং ব্রিজ। অন্যদিকে তিস্তা নদীর পানি বইছে বিপদসীমার কিছুটা উপর দিয়ে। এতে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কার কথা জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। এদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী নদীর পানি গতকাল হঠাৎ করে বৃদ্ধি পাওয়ার পর এখন ধীরে ধীরে তা কমতে শুরু করেছে। তবে নদীর পানি কমলেও ফুলগাজী উপজেলার কিছু এলাকায় এখনও লোকালয়ে প্রবেশ করছে পানি। এদিকে ভারী বর্ষণে শেরপুরে বৃদ্ধি পেয়েছে মৃগী নদীর পানি। নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা এবং ফসলের জমি। এ নিয়ে সবশেষ পরিস্থিতি জানাতে ফেনী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সোলাইমান ডালিম এবং শেরপুরে রয়েছেন জাহিদুল খান সৌরভ। শুরুতে ডালিম, আপনার কাছে জানতে চাই, নতুন করে তো আবার নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে এবং আপনি যেখানে দাঁড়িয়ে আছেন দেখতে পাচ্ছি যে হাঁটুর উপরে পানি রয়েছে। মানুষের দুর্ভোগ কেমন দেখছেন? রওশন, সকালে আমরা ফুলগাজী আমজাদার ইউনিয়নের মণিপুর গ্রাম দেখিয়েছি। সেখানে আমরা দেখেছি যে নদীর পানি কমলেও সড়কের উপর দিয়ে উপচে পানি যাচ্ছে এবং জনপদ প্লাবিত হচ্ছে। এখন আমরা যে স্থানটিতে আছি এটি ফুলগাজী সদরের দক্ষিণ দৌলতপুর ৮ নম্বর ওয়ার্ড ২ নম্বর ব্রিজের পাশের যে এলাকাটি রয়েছে সেখানে আমরা দেখছি যে এখানে যে নদী রয়েছে মহুরী নদীর যে উপরের যে সড়কের উপর দিয়ে পানি যাচ্ছে এবং সে পানি কিন্তু এখনও প্রায় হাঁটু থেকে বেশি পানি, যার কারণে এখানে যে এলাকাটিতে রয়েছে এই এলাকাটিতে প্রায় ২৫টির বেশি পরিবার তারা কিন্তু জলমগ্ন রয়েছে এবং পানিতে ডুবেই কিন্তু তারা আসা যাওয়া করছেন। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে গতকাল এখানে পানি কিন্তু একদম বুক পরিমাণ ছিল, এখন সেখানে পানি তাদের কোমর পরিমাণ পর্যন্ত এসছে। তারা বলছেন যে মুহুরী নদীর পানি বিপদসীমা অতিক্রম না করলেও কিন্তু তাদেরকে নানা সময় যখন ভারতের উজানের পানি যখন একসাথে ইয়ে করে চাপ দেয় তখন
তাদেরকে এভাবেই ডুবতে হয় প্রতি বছর। তারা আমাদেরকে যেমনটি বলছেন যে মুহুরী, কহু এবং সিলোনিয়া নদীর যে 122 কিলোমিটার বাঁধ রয়েছে, নরবরে বাঁধ, সেই বাঁধের কারণে বছরের বিভিন্ন সময় প্রতি বছরই বিভিন্ন জায়গায় ভাঙে এবং তাদেরকে প্লাবিত হতে হয়। এই পরিস্থিতিকে রক্ষা করার জন্য তাদের জন্য আসলে টেকসই একটি বাঁধ কিন্তু তারা আশা করছেন। অপরদিকে আমরা কথা বলেছি যে পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে মুহুরী নদীর পানি গতকালকে যে পরিমাণ বেড়েছিল 11.70 মিটার পর্যন্ত, সেখানে আজকে সেটি কমে প্রায় 11 মিটারের কাছাকাছি এসছে, অর্থাৎ তারা বলছেন যে নদীর পানি কমছে। অপরদিকে আমরা দেখছি যে নদীর পানি কমলেও যে নিম্ন এলাকাগুলো রয়েছে, নিম্নাঞ্চলগুলো রয়েছে, সেখানে কিন্তু নদীর পানি কমলেও কিন্তু সেখানে পার উপড়িয়ে কিন্তু পানি ঢুকছে এবং মানুষ কিন্তু ভোগান্তিতে রয়েছে। অর্থাৎ পানি উন্নয়ন বোর্ড সুখবর দিলেও কিছু কিছু এলাকায় এখনও কিন্তু জলাবদ্ধতা রয়েছে এবং মানুষ কিন্তু ভোগান্তিতে রয়েছে। এই ছিল ফেনীর ফুলগাজীর দৌলতপুর থেকে আমাদের কাছে সর্বশেষ। আমরা এই পরিস্থিতি আরো খবর জানতে যাই। শেরপুরে আছেন আমাদের সহকর্মী জাহিদুল খান সৌরভ। সৌরভ, মৃগী নদীর পানি তো বৃদ্ধি পেয়েছে এবং নদীগর্ভে অনেকের বসতভিটা, ফসলি জমিও হারিয়েছেন। তাদের দুর্ভোগটা কেমন দেখছেন, বা যারা বাড়িঘর হারিয়েছেন তারা কোথায় আশ্রয় নিচ্ছেন এখন? রোশন, ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরে কিন্তু মৃগী নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আমরা দেখেছি গতকালকে অস্বাভাবিকভাবে 2 থেকে 2.5 ফুট পর্যন্ত পানি বৃদ্ধি পেল, আজকে কিছুটা উন্নতি হয়েছে। তবে আপনি যেমনটি বলছেন যে নদীর পানি বৃদ্ধির ফলে আমরা দেখেছি শেরপুর পৌরসভাধীন কসবা কাঠগড় এলাকার যে ভাটিপাড়া মহল্লা রয়েছে, এখানে ভাটিপাড়া মহল্লার বেশ কয়েকটি বসত ভিটা কিন্তু এই তীব্র ভাঙনের মুখে পড়েছে এবং তারা কিন্তু খুবই শঙ্কায় রয়েছেন এবং তারা এখন পর্যন্ত তাদের যে বাকি জমিটুকু রয়েছে সেখানে কিন্তু তারা আশ্রয় নিয়েছে। এবং এই ভাঙনের ফলে একই স্থানে আমরা দেখেছি প্রায় 100 বছর একটি মসজিদ হুমকির মুখে রয়েছে এবং সেখানে একটি কবরস্থান হুমকির মুখে রয়েছে। পাশাপাশি আমরা দেখেছি যে পানি বৃদ্ধির ফলে নদীর তীরবর্তী যে সকল ফসলি জমি রয়েছে সেগুলো কিন্তু ভাঙনের মুখে রয়েছে। তবে আমরা শুধু নদী এবং বাড়িঘর না, আমরা দেখেছি যে নদী তীরবর্তী যে সকল জমি রয়েছিল এবং কৃষকরা আবাদ করেছিল, বিশেষ করে গ্রীষ্মকালীন সবজি এবং সদ্য রোপা আমনের যে বীজতলা রয়েছে সেটি কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। আমরা দেখেছি বেশ কয়েকজন কৃষকের যারা কিন্তু বিভিন্ন ধার দেনা করে তারা কিন্তু এই গ্রীষ্মকালীন সবজি আবাদ করেছিলেন, সেটি কিন্তু পানির নিচে তলিয়ে যাওয়ার কারণে এবং বেশ কয়েকদিন থেকে পানির নিচে থাকার কারণে কিন্তু আমরা দেখেছি এইসব গাছগুলোতে কিন্তু মরক রোগ দেখা দিয়েছে। তবে কৃষকরা আমাদেরকে জানিয়েছেন যে দীর্ঘমেয়াদী যদি এই পানি নেমে না যায় এবং দীর্ঘমেয়াদী যদি বন্যা হয় তাহলে হয়তো আমনের যে বীজতলা রয়েছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায় এবং তারাও কিন্তু একটা শঙ্কার কথা আমাদেরকে জানিয়েছেন। এবং এই পৌর শহরের কসবা কাঠগড় মহল্লার যারা স্থানীয় রয়েছেন তারাও বলছেন যে তারা দীর্ঘদিন থেকে পানি উন্নয়ন বোর্ড এবং জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তর তারা গিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত কিন্তু এখানে ভাঙন কবলিত এলাকায় এখন পর্যন্ত কোনো প্রকার সুরাহা তারা দেখেননি। তবে এই বিষয়ে আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত শেরপুরে বেশ কয়েকটি স্থানে নদী ভাঙন দেখা দেওয়া হয়, তাদের কিন্তু পর্যাপ্ত বাজেট নেই। তারা জুনে একটি বাজেট আকারে তারা কিন্তু একটা বরাদ্দ চেয়ে অঞ্চলে একটি পত্র প্রেরণ করেছেন। তারা বলছেন দ্রুত সময়ের মধ্যে যদি এখানে অর্থ পাওয়া যায় তাহলে হয়তো এই ভাঙন কবলিত এলাকায় জিও ব্যাগ সহ অন্যান্য যে উপকরণ সেগুলো দিয়ে হয়তো ভাঙন ঠেকানোর একটা ব্যবস্থা করা যেতে পারে। এই বিষয়ে আমি জেলা কৃষি বিভাগের সাথে কথা বলেছি। রোশন, জেলা কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু শেরপুরের অন্যান্য যে উপজেলা রয়েছে শ্রীপুর, ঝিনাইগাতি এবং নালিতাবাড়ীতেও বন্যার সম্মুখীন হয়েছেন কৃষকরা, তবে তিনি বলছেন যে শেরপুর পৌরসভাধীন যারা এখন পর্যন্ত বন্যার সংখ্যায় রয়েছেন তাদের একটি তালিকা তৈরি করে পরবর্তী কৃষি প্রণোদনা তাদেরকে দেওয়া হবে এবং বিশেষ করে সামনে যেহেতু আমন ধানের চারা রোপণের সময়, কৃষকরা যেহেতু শেরপুর একটি ধান উদ্বৃত অঞ্চল এবং এখান থেকে প্রচুর পরিমাণে ধান উৎপন্ন হয় এবং বিভিন্ন জায়গায় বিক্রি হয়, তারা বলছেন যে যদি কৃষক ক্ষতিগ্রস্ত হয় তাহলে হয়তো ধানের বীজ দিয়ে তাদেরকে সহায়তা করা হবে। তো রোশন, এই ছিল শেরপুর থেকে মৃগী নদীর পানি বৃদ্ধি এবং আকস্মিক বন্যা এবং নির্মাঞ্চল প্লাবিত হওয়ার আমার কাছে সর্বশেষ তথ্য। ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে নদীর পানি বৃদ্ধি পেয়েছে, এতে জনদুর্ভোগে পড়েছেন মানুষরা, সে খবরই জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে দুর্যোগ এলেই দুর্গত মানুষের পাশে ছুটে আসেন মন্ত্রী, নেতা আর প্রশাসনের কর্মকর্তারা। চলে ত্রাণ বিতরণ, পরিদর্শন আর নানা আশ্বাস। কিন্তু স্থানীয়দের অভিযোগ, বন্যার এই পানি নেমে গেলে নাকি বদলে যায় এসব চিত্র। বছর জুড়ে পাহাড় কাটা, নদী খাল দখল আর অপরিকল্পিত উন্নয়নের কারণে বারবারই বাড়ছে দুর্ভোগ। চট্টগ্রামের বন্যা দুর্গত জনপদ থেকে ফয়সাল করিমের বিশেষ প্রতিবেদন। ক্যামেরায় ছিলেন সঞ্জয় মল্লিক। টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে বিপর্যস্ত বৃহত্তর চট্টগ্রাম। পানিতে ডুবেছে বিস্তীর্ণ জনপদ। চট্টগ্রামের প্রায় অর্ধেক এলাকা, খাগড়াছড়ির প্রায় ৭৩% এবং কক্সবাজারের
প্রায় ৪৯% এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। লণ্ডভণ্ড হয়েছে প্রায় ৪,০০০ কিলোমিটার সড়ক। ক্ষতিগ্রস্ত হয়েছে ৮০,০০০ বসতবাড়ি। এরই মধ্যে প্রাণ গেছে অর্ধশতাধিক মানুষের। সবচেয়ে নাজুক পরিস্থিতির মুখে পড়েছে চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালী। এসব উপজেলার বহু গ্রাম এখনও পানির নিচে। খাবার, বিশুদ্ধ পানি, চিকিৎসার ঘরবাড়ি পুনর্গঠনের চিন্তায় দিশেহারা তারা। দেরিতে হলেও রাজনৈতিক পরিচয়ের হিসাব ভুলে বিভিন্ন দল, স্বেচ্ছাসেবী সংগঠন, এনজিও ছুটে গেছে দুর্গত মানুষের পাশে। সরকারের পক্ষ থেকেও চলছে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম। তবে স্থানীয়দের অভিজ্ঞতা বলছে, বন্যার পানি নামার সঙ্গে সঙ্গেই বদলে যায় পুরো চিত্র। কমে আসে মানুষের আনাগোনা, থেমে যায় প্রতিশ্রুতি, আর আলোচনার কেন্দ্র থেকে হারিয়ে যায় দুর্গত জনপদ। স্থানীয়দের অভিযোগ, দুর্যোগের সময়ের সাময়িক তৎপরতার বিপরীতে সারা বছর এই অঞ্চলের জন্য নেই কার্যকর ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা। দেখে যাওয়ার পর কোনো ওনাদের প্রতিশ্রুতি থাকে না। যে সরকারে হোক আসে, কিন্তু দেখে যায়, কিন্তু আমরা সুবিধা বঞ্চিত। এমপি মন্ত্রী হয় তারা আশ্বাস দেয়, তাদের আরা এবার ফাঁসিলি অমুক ইয়ে করে দিম ফরজে এরা ইয়ান না হয়, যেদূর হয় এদূর না হয়। গ্রাম সাইডে অনেক মানুষ এখনো পানিবন্দী আছে। কিছু বাড়িতে পানি, কিছু বাড়িতে এখনো পানি নাই। এরকম অনেক মানুষ, শত শত লাখ লাখ মানুষ এখনো পানিবন্দী। শঙ্খ, মাতামুহুরী ও বাঁকখালী নদীতে অব্যাহত বালু উত্তোলন, পাহাড় ধ্বংস আর অপরিকল্পিত উন্নয়ন প্রকৃতির স্বাভাবিক ভারসাম্য নষ্ট করছে বলেও অভিযোগ স্থানীয়দের। অন্যদিকে বছরের পর বছর আটকে থাকা উন্নয়ন প্রকল্প ও দুর্যোগ মোকাবেলার দীর্ঘমেয়াদী উদ্যোগ নিয়েও নেই দৃশ্যমান অগ্রগতি। আমাদের রেকর্ড সংখ্যক বৃষ্টিপাত হয়, সেইখানে দ্রুততার সঙ্গে যেন সেই পানিটা নিষ্কাশন হয়, সেই বিষয়টাই মাথায় রেখেই উনি কিন্তু এই প্রজেক্টটা এটা এমইউ করে আমরা এখানে সিটি কর্পোরেশনকে আমরা সেখানে হস্তান্তর করব। আমার এই প্রজেক্টটা যখন আমরা পরিপূর্ণভাবে চালু করব, দেখবেন যে একদম আমরা 100% নিশ্চিত থাকেন জলাবদ্ধতা এই আমাদের চট্টগ্রাম শহরে থাকবে না। দুর্যোগের এই কটা দিন দুর্গম এই অঞ্চল যেভাবে সবার মনোযোগ কাড়ে, রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে প্রশাসন ও সর্বমহলের তোড়জোড় চোখে পড়ে, বছরের বাকি সময়টা ঠিক যেন তার উল্টো চিত্র। স্থানীয়দের আক্ষেপ, পানি নেমে যাওয়ার পরপরই ফিকে হয় ক্যামেরার আলো, ম্লান হয় আন্তরিকতা ও মানবিকতার যত গল্প। সারা বছর জুড়ে অবহেলিত থাকা এই জনপদ প্রভাবশালীদের লোভের বলি ও প্রশাসনের কর্তাদের গাফিলতির শিকার হলেও সেসব নিয়ে তখন কারো সদয় নজর পড়ে না। নির্বিচারে বন, পাহাড় ধ্বংস করা ও নদী জলাশয় দখলের মহোৎসব ঘিরে তখন প্রশাসনের রহস্যজনক নীরবতা নামে, যার মাসুল প্রতি বছর বর্ষায় সম্পদ ও জীবনের বিনিময়ে দিতে হয় এ অঞ্চলের মানুষকে। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম। এদিকে রাজধানী ঢাকার জলাবদ্ধতা নিরসনে বর্ষা মৌসুম শেষে নগরীর সব খাল খননের আশ্বাস দিয়েছেন দুই সিটি কর্পোরেশনের প্রশাসক। সেই সাথে রাজধানীর লেকগুলো দেখভালের জন্য রাজুককে সক্রিয় করতে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন তারা। হোসেন জাহিদের প্রতিবেদন। গত দুদিনের ভারী বৃষ্টিতে জলমগ্ন রাজধানীর বিভিন্ন অলিগলি থেকে শুরু করে মূল সড়ক। নগর জীবনের স্বাভাবিক গতিময় জীবনে নেমে আসে স্থবিরতা। কিন্তু এমনটাই কি হওয়ার কথা ছিল? সেই প্রশ্নের উত্তর খুঁজতে সোমবার বিকেলে রাজধানীর গুলশান লেক পরিদর্শনে যান ঢাকা উত্তরের প্রশাসক। জানান, রাজধানীর 50 থেকে 60% খালের সীমানা নির্ধারণ শেষ হয়েছে। শিগগিরই শুরু হবে পুনরুদ্ধার কাজ, কমবে জলভোগান্তি। আমরা একটি করে নির্ধারণ করে আমরা খালগুলো উদ্ধার করব এবং সেই খালগুলো আমরা খনন করব বলে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। অলরেডি আমাদের ডিমার্কেশনের কাজ চলমান আছে। অলরেডি ডিমার্কেশনের 50 থেকে 60% কাজ আমাদের শেষ হয়ে গেছে। তবে খাল খনন কবে থেকে পুরোদমে শুরু হবে সেই উত্তর জানান ঢাকা দক্ষিণের প্রশাসক। জলজটে ভোগান্তির শিকার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পরিদর্শন শেষে তিনি বলেন, চলতি বর্ষা মৌসুমের পর কাজ দৃশ্যমান হবে। উদ্যোগ সফল হলে সহজেই ঢাকার পানি বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যায় নেওয়া সম্ভব হবে এমন আশা প্রকাশ করেন তিনি। জনাব তারেক রহমান রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পরে তিনি আবার খালগুলো কাটার নির্দেশ দিয়েছেন। তবে আমাদের ঢাকা শহরে খালগুলো এখনো আমরা মুক্ত করতে পারি নাই। এবার তাড়াতাড়ি বর্ষা চলে আসছে, আমরা আশা করি বর্ষার পরে প্রতিটা খাল আমরা খনন করব। খননের মধ্য দিয়ে এবং পানি নিষ্কাশনের ওয়ে আউটগুলো আমরা বের করব। এর আগে সকালে রাজধানীর নয়াপল্টনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বন্যা পরিস্থিতি নিয়ে ক্ষোভ ঝাড়েন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ওপর। বলেন, সেই সরকারের অপরিকল্পিত নানা উদ্যোগ এই সংকটের পেছনে দায়ী। ফ্যাসিস্ট সরকার যারা জোর করে ক্ষমতায় ছিল 17 বছর, তারা শুধুমাত্র লুটপাটের জন্য
নিজের পকেট ভারী করার জন্য এই অপরিকল্পিত বিভিন্ন ধরনের কর্মসূচি তারা করেছেন, বিভিন্ন ধরনের স্থাপনা তারা করেছেন। বন্যার্তদের সাহায্যার্থে যে সমস্ত টিম কাজ করছে সেই টিমগুলো সেখানে যেতে পারছে। দলের পক্ষ থেকে আমাদের দলের সকল নেতাকর্মী, বিভিন্ন অঙ্গ সংগঠন তারা দ্রুতগতিতে সেখানে পৌঁছাচ্ছেন, শুকনো খাবার নিয়ে যাচ্ছেন। সরকার এবং রাজনৈতিক দল উভয় পরিচয়েই বন্যার্তদের সহায়তায় এগিয়ে যাচ্ছে তার দল, এমন দাবিও করেন তিনি। তো সরকারের দিক থেকে এ ব্যাপারে কোনো পিছুটান নেই। হোসেন জাহিদ, এখন, ঢাকা। ভারী বর্ষণে মানিকগঞ্জ পৌরসভার উত্তর সাঁওতা এলাকার একটি সড়ক ধসে পড়ায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে রয়েছে এই পথে চলাচল করা বাসিন্দারা। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে উত্তর সাঁওতা এলাকা থেকে যুক্ত হয়েছেন আসাদ জামান। আসাদ, সড়ক মেরামতের প্রশাসন কোনো উদ্যোগ নিয়েছে কিনা, আর যেহেতু যান চলাচল বন্ধ রয়েছে সেক্ষেত্রে বিকল্প উপায় কিভাবে আসলে তারা চলাচল করছে? রওশন, আমি এখন রয়েছি মানিকগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের যে উত্তর সাঁওতা যে রাস্তাটি ধসে গেছে সেখানে। আপনার প্রশ্নের উত্তর দিয়ে শুরু করতে চাই যে আসলে মূলত ভারী বর্ষণের কারণে ৩ দিন আগে এই রাস্তাটি সম্পূর্ণ অর্ধেক ধসে যায়। পাশেই কিন্তু একটি খাল রয়েছে, সেই খালে কিন্তু দেখা গিয়েছে ২৫০ ফুটের মতো কিন্তু যে রাস্তা, সেই রাস্তাটা কিন্তু এই ধসে গিয়েছে। তো আমি যে জায়গায় রয়েছি সে জায়গার পাশে কিন্তু রয়েছে বেশ কয়েকটি যে টিন শেড পাকা বিল্ডিং, সেগুলো কিন্তু বেশ ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে তার পাশের বাসিন্দারা। অপরদিকে তারা জানিয়েছেন যে গত ৩ দিন আগেই কিন্তু পৌরসভা থেকে একটি দল এখানে এসে পরিদর্শন করে এবং তারা মাপঝোঁক করে নিয়ে যায় যে কতটুকু রাস্তা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো তাদের বরাদ্দে যদি বলি যে ২৫০ ফুট যে রাস্তা, সেই রাস্তাটা তারা দেখে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোনো ঠিক করার যে পদক্ষেপ বা জরুরি ভিত্তিতে এখান দিয়ে যান চলাচল করার জন্য যে পদক্ষেপ, সেটা এখন পর্যন্ত নেওয়া যায়। এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে, এটা বাইপাস রাস্তা, এই রাস্তা দিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে কিন্তু সহজেই মানিকগঞ্জ শহরে কিন্তু ঢোকা যায়। এছাড়া এখান দিয়েও কিন্তু বিভিন্ন যে শহর হয়ে যে হরিরামপুর উপজেলা কিংবা অন্যান্য যে উপজেলা, সেগুলোও কিন্তু যাওয়া যায়। তো এই যে রাস্তাটা, এই রাস্তার ভাঙা থাকার কারণে কিন্তু অন্যান্য যে রাস্তাগুলো সেগুলো দিয়ে কিন্তু যাতায়াত করতে হচ্ছে। তো আমরা কথা বলেছিলাম পৌরসভার সাথে, তারা এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি বলে আমাদেরকে তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ সংবাদ। রওশন। মানিকগঞ্জের বেহাল দশা রাস্তার খবর জানাতে যুক্ত ছিলেন আসাদ জামান। সালাউদ্দিন আহমেদকে সভাপতি করে ১২ সদস্যের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি গঠন হয়েছে, তবে এতে নেই বিরোধী দলীয় কোনো নাম। বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলছেন এর মাধ্যমে গণভোটকে উপেক্ষা করা হয়েছে। আর স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন আগে সংবিধান সংশোধন হতে হবে, সমঝোতার ভিত্তিতেই যদি সংবিধান সংস্কার করতে হয় সেটা পরে হতে পারে। নাজমুস সাকিবের প্রতিবেদন। সোমবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে শুরু হয় জাতীয় সংসদ। দিনের শেষ ভাগে আলোচনা হয় সংবিধান সংশোধন, মুক্তিযুদ্ধ, স্বরাষ্ট্রসহ বেশ কিছু কমিটির বিষয়ে। কিন্তু তারা এখনো কোনো নাম আমার কাছে দেননি। সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি বিরোধী দলের কারোর নাম না পাওয়ায় সালাউদ্দিন আহমেদকে সভাপতি করে ১২ সদস্যের সংবিধান সংশোধন কমিটি গঠনের প্রস্তাব করেন। গণভোটের দাবি উপেক্ষা করা হয়েছে, এমন দাবি তুলে এ সময় অধিবেশন থেকে ওয়াকআউট করে বিরোধী দল। ১৭ জনের মধ্যে সদস্যের মধ্যে বিরোধী দলের জন্য ৫টি পদ শূন্য রেখে আজ ১২ সদস্যের কমিটি গঠনের প্রস্তাব করছি। আমরা শুধু এই কমিটিতে অংশগ্রহণ করব না এটাই নয়, বরঞ্চ এই পর্বটা আমরা, যেহেতু জনগণের রায়কে সম্মান করা হচ্ছে না, তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। বিরোধী দল ওয়াকআউটের সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন আগে সংবিধান সংশোধন হতে হবে, সমঝোতার ভিত্তিতে যদি সংবিধান সংস্কার করতে হয় সেটা পরে হতে পারে। গণভোটের গণরায়কে যদি সম্মান দিতে হয় এই সংবিধানকে সংশোধন করতে হবে, এবং তারপরে যদি সবাই মিলে রাজি হয় যে সংবিধান সংস্কার পরিষদ গঠন হবে, তখন যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে পারবে, তখন সেটা হবে। সংসদ থেকে বের হয়ে বিরোধী দলীয় নেতা বলেন মানুষের গণভোটকে অস্বীকার করলে তারা সংসদে থাকবেন না, সংসদ ও সংসদের বাইরে আন্দোলন চলবে বলেও মন্তব্য করেন তিনি। আর সরকার দলীয় চিফ হুইপ বলেন সংবিধান সংশোধন করা ছাড়া এই সরকারের কোনো বিকল্প পথ নেই। জনগণকে আমরা কথা দিয়েছি গণভোটের রায় বাস্তবায়নের জন্য সংসদের ভিতরে আমরা লড়ে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন আমরা লড়ে যাব।
এবং একই সাথে জনগণকে সাথে নিয়ে রাজপথে আমরা লড়ে যাব ইনশাআল্লাহ। যুদ্ধ করে দেশটা স্বাধীন করেছি, আমরা তৈরি হয়েছি, তখন আমরা সংবিধান লিখেছি। কাজে সংবিধান নতুন করে লেখার তো কোনো সুযোগ নেই। কাজে আমরা সংবিধান আজকে হোক, কালকে হোক, পরশু একদিন সংবিধান সবাই মিলে সংশোধন করবো, এটাই বাস্তব। বাজেট অধিবেশনের এদিন উঠে আসে আওয়ামী লীগ সরকারের সময় হওয়া মডেল মসজিদের দুর্নীতির প্রসঙ্গ। বর্তমান সরকার এ বিষয়ে তদন্ত করবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন মাদকদ্রব্য সংশোধন বিল ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সংশোধন বিল সংসদে পাশ হয়। নাজমুস সাকিব, এখন, ঢাকা। এ যেন সর্ষের মধ্যেই ভূত। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনের বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ। রিক্রুটিং এজেন্সি এবং বিশেষ চক্রের যোগসাজশে ভুয়া কাগজপত্রের মাধ্যমে বিদেশে পার হয়ে যাচ্ছেন কিছু যাত্রী। তবে গন্তব্যের দেশের ইমিগ্রেশন তথ্যের গরমিল পেলেই ফেরত পাঠানো হচ্ছে এমন যাত্রীদেরও। গেল 1.5 বছরে 5,000-এর বেশি যাত্রী এভাবেই দেশে ফিরে এসেছেন। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, ভুয়া কাগজপত্রে ইমিগ্রেশন পার হওয়া রাষ্ট্রের জন্য হুমকি। আরও জানাচ্ছেন কামরুল হাসান জনি। সম্প্রতি বিমানবন্দর থেকে মালয়েশিয়ার 71 যাত্রী উধাও হওয়ার ঘটনার সূত্র ধরে এখন টেলিভিশন অনুসন্ধান শুরু করে। কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ইমিগ্রেশনে গেলে পাওয়া যায় এমন সত্যতাও। স্পাউস ভিসায় সৌদি আরব যাচ্ছিলেন কুষ্টিয়ার শম্পা। দেশটিতে থাকা এক প্রবাসীর সঙ্গে বছর 2 আগে মোবাইলে বিয়ে হয়েছে জানালেও দেখাতে পারলেন না প্রয়োজনীয় কোনো কাগজপত্র। হাজবেন্ডের কাছে আসছেন, এটার কোনো প্রমাণ, কোনো কিছু, কোনো ছবি আছে আপনার হাজবেন্ডের? না, আমার ফোনটা তো বাসায় রেখে আসছে, আমার বাসায় তো টাচ ফোন নাই। পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টের যাত্রী মামুন রেজার ভিসায় লেখা কারখানা শ্রমিক, কিন্তু জিজ্ঞাসাবাদে যাত্রার সঠিক উদ্দেশ্য জানাতে ব্যর্থ হন এই যাত্রী। আফ্রিকার আরেক যাত্রী সাত্তার মোল্লাকেও অফলোড করা হয় একই অভিযোগে। ওইখানে তো ওয়ার্ক পারমিট বলে হয় না, ওই দেশে রেসিডেন্সিয়াল পারমিট হয়। অফলোড হওয়া নেপালগামী কয়েকজন যাত্রী জানালেন, তারা পেশায় বিরিয়ানি ব্যবসায়ী, বাসের হেল্পার ও গাড়ি চালক। সন্দেহজনক হওয়ায় এদের যাত্রাও আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। দেশে ব্যবসা করি, নাম কি বিরিয়ানি। যেরকম বাংলাদেশে গাড়ি চালিয়েছি, যেমন অনেক জায়গায় ঘুরছি, সব জায়গায় তো মনে করেন দেখা হয়েছে। মানে মন চাইলো যে একটা কোথাও ঘুরি। যমুনা ফিউচার আছে না, ওখানে এক লোক করেছে, ইন্ডিয়ান ভিসা করে ওরা, ওখানের মাধ্যমে ভিসা টিকিটে সব মিলে 60,000-এর মতো। প্রতিদিন নকল ভিসা, ভুয়া হোটেল বুকিং, পাসপোর্টে পর্যাপ্ত ডলার এন্ডোস না থাকা সহ তথ্যের গরমিলে অফলোড হন কিছু যাত্রী। গেল 1.5 বছরে ঢাকা থেকে কেবল 9,500-এর বেশি যাত্রী অফলোড হয়েছেন। এদের বড় অংশই মালয়েশিয়ার যাত্রী ছিলেন। আমাদের সিস্টেমের মাধ্যমে ইমিগ্রেশন হবে না, কারণ তার সন্দেহজনক যাত্রার কারণে তার অফলোড হয়েছে। পাসপোর্ট অফলোড থাকা অবস্থায় উনি যেতে পারেন না। অভিযোগ আছে বিমানবন্দরের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে ভুয়া কাগজপত্র নিয়েও বিশেষ কোড ব্যবহার করে বিদেশে চলে যাচ্ছেন কিছু যাত্রী। গেল 1.5 বছরে 7টি দেশ বিমানবন্দর থেকেই এমন 5,000-এর বেশি যাত্রীকে ফেরত পাঠিয়েছে। এতে প্রশ্নের মুখে পড়েছে দেশের ইমিগ্রেশনের যাচাই বাছাই প্রক্রিয়া। বাংলাদেশ এয়ারপোর্ট ক্রস করে যখন চলে গেল ওই দেশে, তার গন্তব্যের দেশে, সেখান থেকে যদি ব্যাক করে, তাহলে আমার দেশের ইমিগ্রেশনের তৎপরতা, আমার দেশের ইমিগ্রেশনের যে যাচাই বাছাই প্রক্রিয়া, এটা কিন্তু প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে। বেশিরভাগই কিন্তু যাচ্ছে ভিজিট ভিসায়। তবে চলতি বছর ভুয়া কাগজপত্রের কারণে বিমানবন্দর পুলিশ 64 যাত্রীকে মামলা দিয়েছে জানালেও কিভাবে কতিপয় যাত্রী ইমিগ্রেশন পার হয়ে যান এই প্রশ্নের মুখোমুখি হলে ইমিগ্রেশন অপারেশনসের ভারপ্রাপ্ত বিশেষ পুলিশ সুপার কামরুল ইসলাম ক্যামেরায় কথা বলতে রাজি হননি। অনুমতি ছাড়া এখানে আমি কেউ কথা বলবে না। আচ্ছা, আপনি তাহলে একটু, আপনি শুধু প্রসেসটা বুঝে যান, বক্তব্য এই মুহূর্তে কেউ দেবেন না। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, শ্রমিক প্রেরণকারী দেশ হিসেবে ভুয়া কাগজপত্র নিয়ে দেশের ইমিগ্রেশন পার হওয়া রাষ্ট্রের জন্য হুমকি। এই পুরো অভিবাসন প্রক্রিয়ার সাথে যারা সম্পৃক্ত, তারা পাচারকারী নামে হোক, তারা স্মাগলার হোক, বা তারা রিক্রুটিং এজেন্সি হোক, ইমিগ্রেশন, এরা প্রত্যেকে এটার সাথে সম্পৃক্ত। তারা প্রত্যেকে এখান থেকে টাকা অর্জন করছে। ইমিগ্রেশনের এমন অবহেলা ও বডি কন্ট্যাক্টের মতো অভিযোগ বিদেশের কাছে নেতিবাচক ধারণা তৈরি করছে, পাশাপাশি ঝুঁকিতে ফেলছে অভিবাসী শ্রমিকদের। কামরুল হাসান জনি, এখন, ঢাকা। ব্যবসায়ীদের দাবির মুখে অবশেষে সিদ্ধান্ত পরিবর্তন করেছে কেন্দ্রীয় ব্যাংক।
পোশাক খাতে নগদ সহায়তা 1.5% থেকে বাড়িয়ে তা নির্ধারণ করা হয়েছে 5%। বাংলাদেশ ব্যাংক বলছে রপ্তানি বাড়াতেই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। তবে একে শুভঙ্করের ফাঁকি বলছেন খাত সংশ্লিষ্টরা। আর অর্থনীতি বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘমেয়াদী এই প্রণোদনা অর্থনীতির জন্য বয়ে আনবে না ভালো কোনো ফলাফল। নাইম কামালের বিশেষ প্রতিবেদন। তৈরি পোশাক সহ বর্তমানে 43 ধরনের পণ্য রপ্তানির বিপরীতে নগদ সহায়তা দেয় সরকার। এর মধ্যে পোশাক রপ্তানিতে প্রণোদনা দেওয়া হচ্ছে 1.5%। তবে ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির মুখে তা 3 গুণেরও বেশি বাড়িয়ে 5% করা হয়েছে। রোববার বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা এক সার্কুলারে এমন সিদ্ধান্তের কথা জানানো হয়। তথ্য বলছে দেশীয় বস্ত্রে বিকল্প নগদ সহায়তার বাইরে ইউরো অঞ্চলে বস্ত্র রপ্তানিতে অতিরিক্ত বিশেষ সহায়তা 0.50% এবং নিট, ওভেন ও সোয়েটার সহ তৈরি পোশাকের সব ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অতিরিক্ত 3% বহাল থাকছে। এছাড়া অন্যান্য খাতে প্রণোদনা হার একই থাকছে। ব্যাংক খাতের এই নিয়ন্ত্রক সংস্থা বলছে রপ্তানিমুখী এ খাতে স্বস্তি ফেরাতে নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। যদি লোকাল বাজার থেকেই সুতা অথবা বস্ত্র সংগ্রহ করেন এবং সেটা রপ্তানি হয়ে থাকে পরবর্তী ধাপ অতিক্রম করে, তবে তার বিপরীতে বিদ্যমান যে ক্যাশ ইনসেন্টিভের হার 1.5% ছিল সেটা বৃদ্ধি করে 5% উন্নীত করা হয়েছে। আশা করি আমাদের এটার ফলে আমাদের একেবারে স্পিনিং থেকে শুরু করে গার্মেন্টস পর্যন্ত প্রতিটি সেক্টরই উপকৃত হবে। তবে 3 গুণের বেশি প্রণোদনাতেও সন্তুষ্ট নয় খাত সংশ্লিষ্টরা। তারা বলছেন কাগজে কলমে 5% বলা হলেও এর আড়ালে রয়েছে শুভঙ্করের ফাঁকি। বেশি দামে লোকাল সুতা কেনার কারণে আমরা আসলে এই টাকাটা সরকার আমাদেরকে ইনডাইরেক্টলি ভর্তুকি দেয়। ভর্তুকিটা আসলে টেক্সটাইল যারা নাকি সুতা উৎপাদন করে তাদেরকে দেওয়া হয়। কিন্তু স্পিনিং গুলা এই সার্কুলার আসার সাথে সাথেই 10 থেকে 15% সুতার দাম বাড়ায় ফেলছে। ফলে ছোট এবং মাঝারি গার্মেন্টস গুলো আসলে এই সার্কুলারের কারণে উল্টো ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে। ম্যাক্সিমাম ক্যালকুলেশন আগে হতো যে 80 টাকা পর্যন্ত আমি আমার কাপড়ের দাম হিসাব করতে পারতাম বা এরকম লাগতো আমাদের। এখন 80 টাকা লাগলো আমাকে ইনসেন্টিভ দিতে হবে 70 টাকার উপরে। ফলে আগে ছিল 80 টাকার 5%, এখন এগুলো 70 টাকার 5%। তবে অর্ধ শতাব্দী ধরে চলতে থাকা রপ্তানির এই খাত কেন নিজেদের পায়ে দাঁড়াতে পারছে না সেই প্রশ্ন তুলে অর্থনীতিবিদরা বলছেন এভাবে প্রণোদনা অব্যাহত রাখা অর্থনীতির জন্য সুখকর নয়। স্বল্প সময়ে হয়তো কিছুটা সুফল দিতে পারে, কিন্তু যদি আমরা একটা যেটাকে আমরা বলতে পারি যে সাস্টেইনেবল একটা যদি সুফল পেতে চাই, টেকসই সুফল যদি হয়, তাহলে কিন্তু তৈরি পোশাক খাতটাকে আমাদের নিজস্ব তাদের যে উৎপাদনশীলতা সক্ষমতা এইটাকে বৃদ্ধি করার কিন্তু কোনো বিকল্প নাই। তা না হলে শুধুমাত্র পণ্য প্যাকেজ বাড়িয়ে আপনি এটা ধরে রাখতে পারবেন না। ব্যবসায়ীদের সংকট কাটাতে সাময়িক প্রণোদনা দেওয়া যেতে পারে, তবে তা যেন দীর্ঘদিন অব্যাহত না থাকে সে বিষয়ে নজর দেওয়া জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নাইম কামাল, এখন, ঢাকা। দ্বীপ জেলা ভোলার মানুষ ভৌগোলিক বিচ্ছিন্নতায় উন্নত চিকিৎসার জন্য বেসরকারি ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের উপরই নির্ভরশীল। অভিযোগ উঠেছে দক্ষ জনবল ছাড়াই পরিচালিত হচ্ছে অনেক প্রতিষ্ঠান। একের পর এক ঘটছে প্রসূতি এবং নবজাতকের মৃত্যুর ঘটনা। স্থানীয়দের দাবি গত 6 মাসে অবহেলা আর ভুল চিকিৎসার কারণে অন্তত 20 জনের মৃত্যু হয়েছে। অঙ্কুর রায়ের ছবিতে ইমতিয়াজুর রহমানের প্রতিবেদন। ভোলার মানুষের উন্নত চিকিৎসার ভরসা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। সরকারি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক ও আধুনিক চিকিৎসার সুবিধার সীমাবদ্ধতার সুযোগে জেলায় গড়ে উঠেছে অনেকগুলো বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। যদিও অনেক প্রতিষ্ঠানে নেই প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক, প্রশিক্ষিত নার্স কিংবা অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ, তারপরও নিয়মিত সিজারিয়ান অপারেশন সহ ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার করা হচ্ছে। বুরহানুদ্দিনের গৃহবধূ মোর্শেদা নিয়মিত চেকআপের জন্য উকিলপাড়ার মাতৃনিলয় নার্সিং হোমে গেলে নির্ধারিত সময়ের প্রায় 5 সপ্তাহ আগে ভয়ভীতি দেখিয়ে সিজার করাতে বাধ্য করে। অস্ত্রোপচারের পর তার অবস্থার অবনতি হলে আবারও লিখিত সম্মতি ছাড়াই দ্বিতীয় অস্ত্রোপচার করা হয়। পরে সংকটাপন্ন অবস্থায় ঢাকায় নেওয়ার পর 16 জুন তার মৃত্যু হয়। তাদের অবহেলায়, তাদের এই ভুল চিকিৎসার কারণে আমি আমার বোনকে হারাইছি। এই হাসপাতাল কর্তৃপক্ষে কঠিনভাবে শাস্তি হোক। আর ওদের বিরুদ্ধে কেউ কিছু বললে সিভিল সার্জনের দ্বারা গেলে ওরা এই সব ডাক্তার সব একতাবদ্ধ হয়ে যায়।
গাইনি বিশেষজ্ঞ না হয়েও অস্ত্রোপচার করায় নিহতের পরিবার মাতৃনিলয় নার্সিংহোমের স্বত্বাধিকারী মাহবুবা পারভিনের বিচারের দাবিতে সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ করেন। তবে অভিযোগ অস্বীকার করেছে মাহবুবা পারভিন। আপনাকে যে বলছে রং বললাম না, আপনি কি জরিমানা, প্রধানমন্ত্রী সজরিমানা, সেটা আমি কিভাবে করবো? আমি কি সার্জন? লক্ষ লক্ষ কোটিবার মিথ্যা, ডাক্তার জীবিত আছে, আমি অপারেশন করি না, আমি কেন করবো অপারেশন? মোর্শেদা ছাড়াও ভুল রক্ত সঞ্চালনের অভিযোগে এক প্রসূতির মৃত্যু, ভুল ইনজেকশনে গর্ভের সন্তান সহ আরেক প্রসূতি, চিকিৎসা অবহেলায় 2 প্রসূতি ও 2 নবজাতকের মৃত্যুর অভিযোগ রয়েছে। গত 6 মাসে এমন ঘটনায় অন্তত 20 জনের মৃত্যু হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, প্রয়োজনীয় জনবল ছাড়াই অনেক প্রতিষ্ঠানে করা হচ্ছে অস্ত্রোপচার ও চলছে গুরুত্বপূর্ণ চিকিৎসা কার্যক্রম। এই যে প্রতিনিয়ত মারা যাচ্ছে, তদন্ত কমিটি হচ্ছে, তদন্ত কমিটিটা সিভিল সার্জন পর্যন্ত সীমাবদ্ধ থাকছে। ভোলায় যে সংস্থাগুলো স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে সেগুলো যাতে করে আরও ভালো করে কাজ করে, সেজন্য স্থানীয় প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগকে আরও উদ্যোগী হতে হবে, আরও তদারকি বাড়াতে হবে। অপচিকিৎসার ফলে রোগীর মৃত্যু হলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানান প্রাইভেট ডায়াগনস্টিক ও ক্লিনিক মালিক সমিতির এই নেতা। আমাদের কমিটির মাধ্যমে এখান থেকে সুপারিশনামা পাঠাইছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। আমরা কোনো অবস্থাতেই মূল চিকিৎসা বা কিছু আছে প্রতিষ্ঠানের গাফলতি, প্রতিষ্ঠানের স্টাফদের গাফলতির কারণে এই সমস্যাগুলি হয়। অভিযোগের প্রমাণ মিললে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানান সিভিল সার্জন। অন্যদিকে নিয়ম না মানা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং অনিয়ম প্রমাণিত হলে ছাড় দেওয়া হবে না বলছেন জেলা প্রশাসক। তাদের যদি কোনো ত্রুটি থাকে সেটা যদি তদন্তে বের হয়ে আসে সেক্ষেত্রে আমরা ডিজি অফিসে লিখবো। তাদের আসলে হাসপাতালের লাইসেন্স স্থগিত হবে না বন্ধ হবে সেটা ডিজি অফিস সিদ্ধান্ত নেবে। এক্সক্লুসিভলি ডায়াগনস্টিক সেন্টার যেগুলো আছে সেগুলো কীভাবে পরিচালিত হচ্ছে এগুলো আমরা মোবাইল কোর্টের মাধ্যমে যাচাই করব একটি বিষয়, এবং কোনো ব্যত্যয় পাওয়া গেলে সেখানে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভুল চিকিৎসায় 6 মাসে অন্তত 20টি মৃত্যুর পর তদন্ত কমিটি গঠিত হলেও শাস্তির নজির খুবই কম। অনিয়মে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিশ্চিত না হলে প্রসূতি ও নবজাতকের নিরাপদ চিকিৎসা নিয়ে শঙ্কা কাটবে না বলেই মনে করছেন ভোলাবাসী। ইমতিয়াজুর রহমান, এখন ভোলা। যশোরের বসুন্দিয়ায় কাঁঠালের মোকাম এবারও জমে উঠেছে। এখানকার কাঁঠালের চাহিদা রয়েছে দেশ জুড়ে, পাশাপাশি যোগাযোগ ব্যবস্থাও সহজ। তাই এই মোকামে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ব্যাপারী, পাইকার, আড়তদারদের ভিড় চোখে পড়ার মতো। প্রতি হাটে এই মোকামে প্রায় 2 কোটি টাকার কাঁঠাল বেচাকেনা হয়। বিস্তারিত রিপন হোসেনের প্রতিবেদনে। দেশের কাঁঠাল উৎপাদনকারী অঞ্চলের মধ্যে অন্যতম যশোর। এলাকার বসুন্দিয়া, বাঘারপাড়া, চৌগাছা, অভয়নগর, দেয়াপাড়া, জঙ্গল বাধাল এবং মাগুরা ও নড়াইল জেলার কিছু অংশ জুড়ে বিপুল পরিমাণ কাঁঠালের ফলন হয়। এখানকার কাঁঠাল সুস্বাদু হওয়ায় জেলার বাইরে বেশ চাহিদা রয়েছে। যশোর শহর থেকে 25 কিলোমিটার দূরে যশোর খুলনা সড়কের ভৈরব নদের পার ঘেঁষে বসুন্দিয়া বাজার। এখানেই কাঁঠালের বড় মোকাম, যেখানে প্রতি হাটে 2 থেকে 2.5 লাখ পিস কাঁঠাল ওঠে, যার বাজার দর 2 কোটি টাকার বেশি। সপ্তাহে 2 দিন, শনিবার আর মঙ্গলবার, এই হচ্ছে বসুন্দিয়ার হাট। প্রত্যেক হাটে দেখা যাচ্ছে কাঁঠাল ওঠে 2 লাখ 3 লাখ করে কাঁঠাল ওঠে, তাতে প্রায় 2 কোটি টাকার কাঁঠাল ওঠে। প্রতি শনি ও মঙ্গলবার যশোরের বসুন্দিয়া বাজারে বসে কাঁঠালের মোকাম। সেখানে নদী ও সড়ক পথে জেলার বাইরে থেকে আসেন ব্যাপারীরা। তারা বেচার জন্য কাঁঠাল কিনে নিয়ে যায় কুয়াকাটা, বরিশাল, খুলনা, ভোলা, বাগেরহাট, মোরেলগঞ্জ ও ঢাকা সহ দেশের বিভিন্ন বাজারে। এখানকার কাঁঠালটা সুস্বাদু এবং খাইতে ভালো, এই কারণে এই জায়গার কাঁঠালটা মানুষ চাহিদা করে কেনে। সারা বাংলাদেশে বসুন্দিয়ার কাঁঠাল, নাম করা কাঁঠাল, এই সবাই কেনার জন্য আগ্রহ করে আমাদের যশোর জেলায় কাঁঠাল কিনতে আসে বিভিন্ন জায়গার লোকজন। দামও খুব কম আছে। বাজারে মনে করেন 1,100 মাল কিনলে 5,000-6,000 টাকায় কিনা যায় 100 মাল। এবছর কাঁঠালের ফলন আশানুরূপ, তবে গত বছরের চেয়ে এবছর দাম কম বলে জানান বাগান মালিকরা। অতিরিক্ত আমদানির কারণে অন্য বছরের সাথে এবছর কাঁঠালের দামটা একটু কম। কাঁঠালের দাম ভালো না, কাঁঠালের বাজার কম। যে কোনো ফলের চেয়ে কাঁঠালের পুষ্টিমান বেশি। কাঁঠালের ফলন বাড়াতে কৃষি বিভাগের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। অন্যদিকে কৃষকরা যাতে উন্নত জাতের কাঁঠালের ফলন বাড়াতে পারে, দেয়া হচ্ছে সেই পরামর্শ।
আমাদের যশোর জেলায় 622 হেক্টর জমিতে কাঁঠালের আবাদ হয়েছে। তবে আমাদের উৎপাদনও ভালো, আমাদের হেক্টর প্রতি আমরা আশা করছি 40 মেট্রিক টন ফলন হবে, কারণ এখন হারভেস্ট শেষ পর্যায়ের দিকে। তবে একটা বিষয় যে আমাদের কাঁঠালটা সারা দেশে সরবরাহ করা হয় আমাদের যশোর থেকে। আরও একটা বিষয় আছে যে আমাদের কৃষি বিপণন অধিদপ্তর থেকে আমাদের এই কাঁঠালের প্রকৃতিজাতের উপরে ট্রেনিং দেওয়া হয়। যশোরে এবছর 622 হেক্টর জমিতে 20,000 মেট্রিক টন কাঁঠালের ফলন হয়েছে, যার বাজার দর 100 কোটি টাকারও বেশি। এখন যশোর। এবার আন্তর্জাতিক। টানা তৃতীয় দিনের মতো ইরানে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। জবাবে কুয়েতের মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা করেছে তেহরানও। হরমুজ প্রণালীতে আমিরাতের পতাকাবাহী দুটি তেলের ট্যাঙ্কারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছে এক ভারতীয় নাবিক, আহত হয়েছেন আরও 6 জন। এমন পরিস্থিতিতে আগামী কয়েক ঘন্টার মধ্যে ইরানে পুনরায় নৌ অবরোধ চালুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বাকিটা জানাচ্ছেন জাহানারা ভুইয়া। পারমাণবিক শক্তি রেখে এবার হরমুজ প্রণালীর দখল নিয়ে ফের রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। টানা তৃতীয় দিনের মতো ইরানে হামলা অব্যাহত রেখেছে মার্কিন সেনারা। দেশটির কিশ দ্বীপ, জাম দ্বীপ, কেশম দ্বীপ, বুশের শহর এবং বন্দর আব্বাসে হামলা করেছে তারা। এরই মধ্যে বন্দর আব্বাসে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলার ফুটেজ প্রকাশ করেছে মার্কিন সেন্টকম। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কুয়েতের মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে তেহরান। এছাড়াও হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরাতের পতাকাবাহী তেলের ট্যাঙ্কারে ক্রুজ ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হয়েছে ভারতীয় নাবিক, আহত হয়েছে আরও কয়েকজন। ইরান যুক্তরাষ্ট্রের হামলা পাল্টা হামলার মধ্যেই হরমুজ নিয়ন্ত্রণে নিতে মরিয়া দুদেশ। ইরানের বন্দরে পুনরায় অবরোধ দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে 20% টোল আদায় করার পরিকল্পনা তার প্রশাসনের। তবে হরমুজের নিয়ন্ত্রণ কোনোভাবেই যুক্তরাষ্ট্রের হাতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি ইরানের সামরিক বাহিনীর। We're hitting them very hard and it'll continue and we'll see what happens, but we're knocking out all of their offensive capability and we're controlling the straits. We're putting the blockade back, and it's a blockade not for anybody but Iran. In other words, anybody doing business with Iran can't go through. Everyone else will be able to go through. ماجراجویی‌ها و شرارت‌های مکرر آمریکا برای دخالت در مدیریت تنگه هرمز. La représentante des États-Unis. এদিকে জাতিসংঘে মার্কিন প্রতিনিধির হুঁশিয়ারি, ইরান যদি হরমুজ প্রণালীর জাহাজে আঘাত করে তবে জরুরি ভিত্তিতে এর জবাব দেয়া হবে। ইরানের উপর যুক্তরাষ্ট্রের হামলা ও এর জেরে গালফ উপসাগরীয় দেশগুলোর মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা হামলা এভাবে চলতে থাকলে শিগগিরই মধ্যপ্রাচ্যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে বলে আশঙ্কা জাতিসংঘের। এই পরিস্থিতিতে বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দর। অপরিশোধিত ব্রেন্ট ক্রুডের দর ব্যারেল প্রতি 2% বেড়ে বিক্রি হচ্ছে প্রায় $85। জাহানারা ভুইয়া, এখন বিশ্ব। আর এই ছিল এখন বাণিজ্যের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত থাকতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।